স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মোহসেন পাটোয়ারি এবং আমার সাথে আরো রয়েছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজাক চৌধুরী। দুজন অতিথি থাকবেন আমার সাথে, আমরা আলোচনা করব। তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আবারও তীব্র হচ্ছে। রয়টার্স ও ইপসোর সাম্প্রতিক জরিপে দেখা গেছে দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে ট্রাম্প প্রশাসন এপস্টিন সম্পর্কিত তথ্য গোপন করছে এবং আগে প্রতিশ্রুতি দিলেও সব নথি প্রকাশ করেননি। এপস্টিনের ক্লায়েন্ট লিস্ট নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন টেসলা সিইও এলন মাস্ক। তিনি সামাজিক মাধ্যমে দাবি করেছেন সরকারের কাছে এপস্টিনের প্লেনে চড়া ব্যক্তিদের বিস্তারিত তথ্য সহ নির্যাতকদের নাম থাকা উচিত। মাস্ক বলেন, এপস্টিন ফাইলের দ্বিতীয় পর্ব কোথায় এবং কেন তা প্রকাশ হচ্ছে না তা সবাই জানতে চায়। এই দাবির মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এপস্টিনের সব নথি পর্যালোচনা করছেন। একই সঙ্গে সাবেক এফবিআই প্রধানের মেয়ে ফেডারেল প্রসিকিউটর মোরেন কমিকে বরখাস্ত করা হয়েছে। অপরদিকে এপস্টিন নথি প্রকাশের দাবিতে থাকা মেগা রিপাবলিকানদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলছেন নির্বোধ কিছু রিপাবলিকান ডেমোক্র্যাটদের ফাঁদে পা দিয়েছে এবং তাদের আর সমর্থন করতে চান না তিনি। ডেমোক্রেটিক সিনেটর রুবেন গায়েগো বলেন, ট্রাম্প নিজেই এই সমস্যা তৈরি করেছেন, এখন তাকে এই সমস্যার মোকাবেলা করতে হবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটির সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে লড়াই করার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। যদিও কুমো ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে গেছেন, ট্রাম্প মনে করছেন তার জয়ের সুযোগ আছে। ট্রাম্প ডেমোক্রেটিক মনোনীত জোহরান মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে আক্রমণ চালিয়েছেন এবং কুমোর প্রতি সমর্থনও জানিয়েছেন। কুমো আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। এবার মামদানিকে আক্রমণের শিবিরে যোগ দিয়েছেন প্রেসিডেন্টের ছেলে ট্রাম্প জুনিয়রও। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আন্তর্জাতিক প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ থাকছে। দেশটিতে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশের সময় সংঘর্ষ এবং সহিংসতায় কমপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 144 ধারা জারি এবং কারফিউ ঘোষণার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে দেশের আইন শৃঙ্খলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন। এনসিপি, জামায়াত এবং অন্যান্য দল সরকারের দায়িত্বহীনতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাকে দায়ী করছে। অপরদিকে বিএনপি সহ কিছু নেতারা এটিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মনে করছেন। এনসিপি সমর্থকরা দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সহিংসতা দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে। আমাদের অতিথিরা রয়েছেন, তারা নিশ্চয়ই এটার বিশ্লেষণ করবেন। আমরা আলোচনা শুরু করতে চাই। আমাদের আজকের অনেকগুলো সংবাদ রয়েছে আলোচনার জন্য। প্রফেসর ডক্টর মোহসেন পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করি। এই যে জেফ্রি এপস্টিনের বিষয়টি নিয়ে যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, একদিকে দলের ভেতর থেকে একদম দলের অভ্যন্তরীণ রিপাবলিকানদের অভ্যন্তরীণ নানান রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, নানান রকম অবস্থান পাওয়া যাচ্ছে, রাজনৈতিক এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। অপরদিকে কিন্তু ইলন মাস্ক বিষয়টি নিয়ে বেশ সরব রয়েছেন। এটা রাজনৈতিক প্রভাব কি হতে পারে সামনের দিনগুলোতে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড, জেফ্রি এপস্টিন যিনি একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার হিসেবে উনি জেল খাটছিলেন এবং পরে জেলে উনি সুইসাইড করে মারা যান। এবং উনি খুব বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্পদশালী ব্যক্তিদের তার এই দুষ্কর্মের সাথে জড়িত করতে পারেন। হি বিকাম এ পাওয়ারফুল। এবং এক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তার পরিচয় ছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার ছবি ছিল। এপস্টিনের মতে এপস্টিন ক্লেম করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার ক্লোজ সম্পর্ক, এবং ওয়ান্স প্রেসিডেন্ট ট্রাম্প অলসো বলেছিলেন দ্যাট হি ইজ এন ইনক্রেডিবল গাই,
অ্যাবস্টেইন সম্পর্কে, right? এবং এক সময় অ্যাবস্টেইনের এনেবলার যে মহিলা গ্যাসলিন ম্যাক্সওয়েল, যে এই কুকর্মের অংশীদার, তার সম্পর্কে উনি অয়েল উইশ করেছেন এবং বলেছেন আই হোপ তার যেন কোনো ক্ষতি না হয়। এই হলো সম্পর্ক প্রেসিডেন্ট ট্রাম্পের। আর আমরা যদি একটু দেখি যে ওই সময় প্রেসিডেন্ট বাইডেনের সময় তখন রিপাবলিকান পার্টির অবস্থাটা কি ছিল অ্যাবস্টেইন সম্পর্কে। 2021 সালে প্রেসিডেন্ট বাইডেনের সময় জেডি ভ্যান্স, যিনি এখন আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি সাংবাদিকদের বলেন তখন এক সাংবাদিক সম্মেলনে, তোমরা যদি এ নিয়ে প্রশ্ন না করো, এ নিয়ে মিনস ইপস্টেইনকে নিয়ে প্রশ্ন না করো, তাহলে ইউ শুড বি অ্যাশেমড অফ ইট। এটাকে একটা পলিটিক্যাল ইস্যু হিসাবে তারা নিয়েছে। তার সেই সময়েই আমাদের বর্তমানের FBI ডাইরেক্টর ক্যাশ প্যাটেল, তিনি বলেছিলেন অ্যাবস্টেইনের বিষয়টি একটি বিরাট স্ক্যান্ডাল, আর এখন তিনি এটাকে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখছেন। সুতরাং তাদের এ সময় একটা সময় ছিল যখন তারা এটা সম্পর্কে কথা বলতেন। এবং দেখেন কন্ট্রোভার্সিটা কিরকম হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যখন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন দ্যাট অ্যাবস্টেইনের যে ক্লায়েন্ট লিস্ট এটা আমার টেবিলে আছে, এটা হয়তো শীঘ্রই প্রকাশ করা হবে, এখন তিনি বলছেন ক্লায়েন্ট লিস্ট বলে কিছু নাই। এই যে জিনিসগুলো এবং আরো কতগুলো কথা আছে, এইসব জিনিসগুলো যে হচ্ছে, এই জিনিসগুলো হওয়াতে ওই যে রিপাবলিকানের যে একটা সাপোর্টার প্রেসিডেন্ট ট্রাম্পের মেগা সাপোর্টারদের মধ্যে তারা সবসময় চেয়ে আসছিল যে এই জিনিসটা প্রকাশিত হোক, এই লিস্টে কারা কারা আছে এটা জানা হোক, রাইট? এই জানাটা তারা আগে থেকেই দাবি করে আসছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বললেন যে ওরা নাই, ওরা ওদেরকে স্টুপিডও বলেছে আর কি, দে ফুলিশ, এই কথাগুলো বলেছে। এখন এই জিনিসটা যত এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছে, তত জিনিসটা মানুষের কিউরিসিটিটা আরো স্ট্রং হইতেছে, কেন এটা হচ্ছে। আর ডেমোক্র্যাটরা এটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসাবে দেখতে চাচ্ছে। হ্যাঁ, তাদের কাছে এটা একটা রাজনৈতিক ইস্যু, এতে করে যেন যাতে করে ভোটারদের কাছে যেতে পারে। 2 নম্বর হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যারা সমর্থক তাদেরকে একটু ডিভাইড করতে পারে, এতে করে ডেমোক্রেটদের লাভবান হবে আর কি। এই জিনিসগুলো এখন বিষয়টা চলছে। কিন্তু একটা জিনিস কি কোশ্চেন থেকে যায় যে কনি আইল্যান্ডের ছেলে একটা কলেজ ড্রপ আউট, রাইট, কিভাবে এত বড় বিত্তশালী হলো, কিভাবে এত পাওয়ারফুল হলো, কিভাবে এত বড় বড় লোকদের সান্নিধ্যে আসলো, কিভাবে নিজের আইল্যান্ড হলো, রাইট? এই জিনিসগুলো খতিয়ে দেখা দরকার। এটা আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের মানে আমাদের দেশের স্বার্থে, যে যাতে করে এই ধরনের লোকেরা ভবিষ্যতে এই বড় বড় আমাদের নেতৃবৃন্দকে স্ক্যান্ডালের মধ্যে না জড়িয়ে পলিটিক্যাল ফায়দা নিজের দেশের জন্য বা অন্য দেশের জন্য কাজ করুক না কেন, এটা করতে না পারে। এই জিনিসের জন্য বিরাট একটা শিক্ষা আমাদের এই জিনিসটা আছে। আমি মনে করি এটার একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং জনগণের সামনে এই জিনিসটা নিয়ে আসা দরকার, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের আমাদের রাজনীতিবিদরা ভুক্তভোগী হতে না পারে। এখানে অনেক বললাম না, বিলিয়নিয়ার আছে, এর মধ্যে পলিটিশিয়ান আছে, অনেক বড় বড় লোকের মধ্যে আছে। এটা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, কোনো বিদেশি শক্তির জন্য কাজ করতেছিল? এই জিনিসগুলো আমার মনে হয় জিনিসটা জানা দরকার। জি, আমরা শুনছিলাম আপনার পর্যালোচনা। আমরা আমাদের আরো একজন যে অতিথি রয়েছেন, আমরা তার কাছে একটু যাব। মাহমুদ রেজা চৌধুরী, আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্যে আমি যে কথাগুলো বলবো মনে করেছিলাম সেসব কথাই অধ্যাপক পাটোয়ারী সাহেব বলে দিয়েছেন, নতুন করে কিছু বলার নাই। তবে একটা জিনিস আছে, যেমন ধরেন আজকে আপনাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে আওয়ার ডেমোক্রেসি, নট ডেমোক্রেসি, আওয়ার ডেমোক্রেসি। আওয়ার বলতে আর দোজ আওয়ার্স। তো এখন আমাদের মধ্যে এখন এই আওয়ার একটা শ্রেণী বিভক্তি হয়ে গেছে। যেমন রিচ অ্যান্ড পুয়ার একটা শ্রেণী বিভক্তি আছে, তেমনি ভাবে আওয়ার অর দেয়ার একটা শ্রেণী বিভক্তি আছে। আপনার হয়তো মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে যখন ইরানের যুদ্ধ হয়,
তখন প্রেসিডেন্ট বুশ বলেছিলেন, যারা আমাদের পক্ষে না, এই আওয়ারের পক্ষে না, তারা আমাদের শত্রু। এখন আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের কে একেবারে শুরু থেকে দেখতে চান, 2016 সাল থেকে মাঝখানে মাত্র 4 বছর সে পর্দার মানে সম্মুখে ছিল না, আড়ালে ছিল সক্রিয়ভাবে। ওনার প্রতিটা কাজের পেছনে একটা একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা চরিত্র হচ্ছে, এটা ওনার মধ্যে যেমন আছে, ওনার আশেপাশে যারা ওনাকে পরামর্শ দেন তাদের মধ্যে আছে। আপনি একটু আগে প্রফেসর পাটোয়ারি সাহেব বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বলেছিল এর আগে এই ভদ্রলোক সম্পর্কে, তার আগে ক্যাশ প্যাটেল কি বলেছিল এই ভদ্রলোক সম্পর্কে, এবং তাদের কথার সাথে আজকের কথার কোনো মিল নাই। কিন্তু তারা এখন এটাকে ডিফেন্ড করতে চাচ্ছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিষয়টাকে ডিফেন্ড করতে চাচ্ছে। এই ডিফেন্স অ্যাটিচিউড থেকে মনে হয় ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কাজ করেন না যে কাজকে আপনি নৈতিকতার মানদণ্ডে বলতে পারবেন একটা সৎ মানসিকতার কাজ, একটা সৎ নেতার কাজ। যুক্তরাষ্ট্র শুধু না, সারা বিশ্বই এখন রাজনীতি থেকে, রাজনীতির সততা থেকে অনেক দূরে সরে গেছে। একটা কথা আছে যে আমরা যদি আপনি অপারেশন করেন কোনো কিছু, তাহলে সেখানে একটা ব্যথা আপনার লাগতে পারে, কিন্তু তার রেজাল্ট একটা কোনো দুরারোগ্য সারাতে অনেক বেশি ভালো ফল দেয়। সে অপারেশন কিন্তু হচ্ছে না। কিন্তু একটা মিথ্যাকে যদি আপনি প্রশমিত করতে চান, আপনি পেইন কিলার খেয়ে কিছুক্ষণের জন্য সেখান থেকে একটা শক্তি পাবেন, কিন্তু এটা এই পেইন কিলারের যে সাইড এফেক্ট, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। তো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহ বিশ্ব রাজনীতিতে এখন একটা পেইন কিলার দেওয়া হচ্ছে, দ্যাট ইজ আওয়ার ডেমোক্রেসি। আমি নামটা দেখে মনে করতেছিলাম, যেখান থেকে শুরু করি কথাটা, যে আমাদের ডেমোক্রেসি এখন হয়ে গেছে আমাদের মতো করে। আমরা কিন্তু কখনোই বিরাট একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করি না, আমরা একটা সীমিত সংখ্যাকে রিপ্রেজেন্ট করি। এই আমরা যতক্ষণ পর্যন্ত প্রশাসনে থাকবো, রাজনীতিতে থাকবো, অর্থনীতিতে থাকবো, নীতি নৈতিকতার দিকে থাকবো, আপনি দেখবেন মসজিদ মন্দিরেও এই আমরা কিন্তু আমরা সকলে না, শুধু আমরা। এই আমাদের দ্বারা এখন বিশ্ব গণতন্ত্র পরিচালিত হচ্ছে, নেতৃত্ব দিচ্ছেন আপাতত এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প, এবং এর ফলাফল আমার কাছে মনে হয় আগামীতে ওই পেইন কিলারের মতো কিছুক্ষণের জন্য ভালো লাগতে পারে, কিন্তু এর ফলাফলটা আগামীতে হবে অত্যন্ত সংক্রামক, অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ধ্বংসকারী। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অতিথিদের পর্যালোচনা শুনছিলাম। আমাদের হাতে আরো একটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের যে মেয়র নির্বাচন রয়েছে নিউ ইয়র্কে, সেখানে কিন্তু কুমুকে আসলে তিনি এক ধরনের মৌখিক সমর্থন দিয়েছেন এবং সমর্থন দিতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মামদানির বিরুদ্ধে আসলে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন কিংবা যেরকম আসলে আক্রোশ প্রকাশ করেছেন, এবং তার বিপরীতে আসলে কুমুকে তিনি যেভাবে সমর্থন দিচ্ছেন, প্রফেসর ডক্টর মহসেন পাটোয়ারি, আমরা অতীতে দেখেছি যে মেয়র এরিক অ্যাডামস আসলে কি করে ডেমোক্র্যাট মেয়র থেকে একটু একটু করে রিপাবলিকান পন্থী হয়ে গেছে বিভিন্ন জনের অভিযোগের অনুসারে যদি বলি। তারই কি একটা পুনরাবৃত্তির আশঙ্কা আপনি করেন নাকি? অনেক ধন্যবাদ। প্রথম বলি যে কুমুকে, গভর্নর কুমু আমরা সবাই জানি, গভর্নর কুমু 2021 সালে উনি গভর্নর থেকে he was forced to resign because of sexual scandal. He is one of the powerful politician নিউ ইয়র্কের মধ্যে। তার বাবাও গভর্নর ছিল, তো উনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিল এক সময়, এবং ওখান থেকে তারা চিন্তা করতে পারে নাই, সে যখন এটা শুরু হলো তখন কিন্তু অনেক প্রাইমারিতে অনেক উপরের দিকে ছিল, আমদানি ছিল 1%, সেখান থেকে সে এতটুকু আগিয়ে আসছে, সে চিন্তা করতে পারে নাই। এখন আপনি দেখেন পলিটিকে আমাদের নেতারা কিভাবে অপরচুনিস্ট। এরিক অ্যাডাম ছিল ডেমোক্রেট প্রাইমারিতে জিতেছে, ডেমোক্রেট থেকে নির্বাচন করেছে। তারপরে হি ওয়াজ ইনভলভড ইন সাম করাপশন, সেই করাপশনে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হেল্পে আগিয়ে আসছে, রাইট? এখন যেহেতু সে ওইটার জন্য ডেমোক্রেটের প্রাইমারি থেকে সে নমিনেশন পায়নি বা নমিনেশন সে যায়নি,
যার জন্য সে এখন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে। তো আপনার লয়ালিটিটা দেখেন। আর গভর্নর কুমো, তার বাবা লাইফ লং ডেমোক্রেটস, রাইট? এখন সেই লাইফ লং ডেমোক্রেটস প্রাইমারিতে জিততে না পেরে প্রায় 12 পয়েন্ট লেস ইন টোটাল দেন মামদানি, উনি এখন ইন্ডিপেন্ডেন্টই উনি দাঁড়াবে। আপনি দেখেন আমাদের রাজনৈতিক লোকরা কত সেলফিশ, ক্ষমতার জন্য কত লোভী, এবং এই ক্ষমতা লোভের পিছনে যারা আছে বিলিয়ন্স অফ ডলার্স অফ পিপল, রাইট? বিলিয়ন্স অফ বিলিয়নিয়াররা এর পিছনে টাকা ঢালতেছে, রাইট? টাকা ঢেলে এটা করতেছে। এখন যে গেমটা কি হবে, গেমটা এমন হবে যে মামদানির বিরুদ্ধে আরো দুই ডেমোক্রেট আছে, অরিজিনাল ডেমোক্রেট, তাদের কিছু কনস্টিটুয়েন্সি আছে, রাইট? ওখানে তারা চেষ্টা করবে যে শেষ পর্যন্ত এরকম হতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গভর্নর কুমোকে ইনডাইরেক্টলি সমর্থন দিয়েছে, এটা আমার মনে হয় মামদানির জন্য একটা ব্লেসিংস। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা নিউ ইয়র্ক সিটিতে খুবই কম, এটা মনে হয় মামদানির জন্য একটা পজিটিভ হিসাবে আসবে। এক। 2 নম্বর হলো এরিক অ্যাডাম এট দি এন্ড সে ভাবতে পারে সে হি মাইট উইথড্র, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তার একটা কৃতজ্ঞতা বোধ আছে, যাতে মামলা থেকে মাফ করে দেওয়ার ব্যাপারে উনি বলেছেন কৃতজ্ঞতা। সুতরাং উনি উইথড্র করতে পারে, করে কুমোকে উনি সমর্থন করতে পারে, কারণ ওনারা $1 বিলিয়ন ক্লাবের লোক, রাইট? এর মধ্যে আমার ধারণা আমি স্ট্র্যাটেজিক্যালি এর দামে আমাদের কার্টিস সিলভা যে আছেন রিপাবলিকান, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন করেছে, কার্টিস সিলভা উইথড্র করে কুমোকে সমর্থন করতে পারে ইনডাইরেক্টলি। হয়তো রিপাবলিকানটা ডাইরেক্ট করবে না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছে আমি তো রিপাবলিকান, আমি তো কুমোকে ডাইরেক্ট করতে পারি না, তবে তার জিতার সম্ভাবনা আছে, তাকে সে সমর্থন করে। এই যে জিনিসগুলো আপনি, এটা হলো পলিটিক্যাল গেম, এটা আইডিওলজিক্যাল কিছু না। আপনি ডেমোক্রেট বলেন, রিপাবলিকান, এরা হলো ক্ষমতার লোক, ক্ষমতার জন্য এই কাজগুলো করে, এবং এই জিনিসটা। আর যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে কমিউনিস্ট, এটা হলো কি, এটা হলো বললো না, ইফ ইউ ওয়ান্ট টু কিল সামওয়ান গিভ দি ব্যাড নেম, রাইট? রাইট। কমিউনিস্ট, এটা সাধারণ ভোটাররা যারা জানে কমিউনিস্টটা কি, আমরা রাশিয়াতে কমিউনিস্ট দেখছি, চায়নাস কমিউনিস্ট দেখছি এককালে। কমিউনিস্ট হলো সরকার সবকিছু ওন করে, আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু ওন করে গভর্নমেন্ট আপনাকে দিবে। সরকার যত ইন্ডাস্ট্রি আছে, যত মেশিনারি আছে, সবকিছু আপনার প্রপার্টি আছে, সবকিছু গভর্নমেন্ট ওন করে। এটা আমেরিকাতে কি আছে? আমেরিকা কোনোদিন এটা সম্ভব? মামদানি কি এটা বলেছে? মামদানি কোনদিন বলে না। মামদানি শুধু বলেছে যে যারা পুয়ার সেকশন আছে তাদেরকে কিছু লাঘব করার জন্য তাদের এটা কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, রাইট? এটা কোনোভাবেই কমিউনিস্ট হয় না। এটা হলো তাকে দোষারোপ করে ওই যেই লোকগুলো তার সাপোর্টার, যারা রিয়েলি হাফ শিক্ষিত, অর্ধশিক্ষিত, এই লোকগুলোকে একটা স্লোগান দিয়ে মামদানির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, এবং মামদানিও চেষ্টা করছে বলার জন্য যে হি ইজ নট রিয়েলি এ কমিউনিস্ট, হি ইজ এ সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কোথায় আছে? কানাডা ইজ সোশ্যালিস্ট কান্ট্রি টু, সোশ্যাল ইকোনমি, এন্টায়ার ইউরোপ ইজ সোশ্যাল ইকোনমি, রাইট? কোথাতে তো সমস্যা না, রাইট? তাদের মেডিকেল তো সোশ্যালাইজড মেডিসিন, তাদের মেনি থিং সোশ্যালাইজড, রাইট? এতে সমস্যাটা কোথায়? এখন এটা হলো আর এক। 2 নম্বর হলো আপনার মামদানি হলো ওটা ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড, রাইট? এটাকে তো কেউ টলারেট করতে পারছে না। আপনার যখন বলি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, হোয়াট ডু ইউ মিন বাই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন? মেক আমেরিকা, আমি বলছি এর আগের ইয়েতেও, মানে আপনি হোয়াইট পপুলার, হোয়াইট ইজ 60% পিপল, হোয়াইট ফোকস, বোথ ডেমোক্রেট রিপাবলিক, মানে ওই জিনিসটা করতে চায় আর কি, হোয়াইট মেজরিটি কাইন্ড অফ থিং। এবং এটা টলারেট করা কিছু লোকের প্রতি অত্যন্ত কষ্টকর। এটা একদিনে হবে না, যেহেতু নিউ ইয়র্ক সিটির মতো সিটি বা লস অ্যাঞ্জেলেসের মতো জায়গা, এখানে এত ডাইভার্সিটি, আর মামদানির মতো লোক, হি হিমসেলফ ইজ এ ডাইভার্স, রাইট? এশিয়ান, বাবা এক, মা আরেক, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, ওয়াইফ আরেক, সুতরাং হি ইজ এ সিম্বল অফ নিউ ইয়র্ক সিটি, আই উড সে দ্যাট। সো এবং সে ক্লিয়ারও করেছে। আমি মনে করি এটা রাজনৈতিক একটা অ্যাটাক তার উপর চলছে, তবে ইভেনচুয়ালি সে কিভাবে করবে এবং কিভাবে হবে এটা দেখা যাবে। তবে কুমোর এবং আদার এরা সম্ভবত চেষ্টা করবে যে কুমো জিতার জন্য, এবং দেখা যাক এটা কি হয়, মামদানি কিভাবে শেষ পর্যন্ত জিনিসটাকে ক্যারি করবে। So far he is very well articulated, very knowledgeable, very energetic, very young,
আমার কথা হলো মামদানি জিতবে আশা করি, যদি নাও জিতে এই যে একটা ইমপ্রিন্ট সে ক্রিয়েট করছে নিউ ইয়র্ক সিটিতে, দ্যাট হ্যাভ এ লং ওয়ে টু গো। হি ইজ অনলি 33 ইয়ার্স ওল্ড, রিমেম্বার। কত সুন্দর কথা বলে, আর্টিকুলেট উত্তর দেন, রাইট? সো উই উইল সি হাউ ইট গোজ। এন্ড আমি বলবো না কে কাকে ভোট দিবে, এটা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার। হ্যাঁ, এটা আমি কয়েকটা সংস্থার সাথে জড়িত, যেগুলা নন প্রফিট এবং সরকারি সংস্থাতে জড়িত, সুতরাং আমি ওখানে এইগুলো বলতে চাই না কাকে সমর্থন করি না করি, বাট ব্যক্তিগতভাবে আমার একটা তো অধিকার আছে বলার, আমি অ্যানালাইজটা করতে পারি। জি, মাহমুদ রেজা চৌধুরী, এই ডোনাল্ড ট্রাম্পের একদম প্রকাশ্যে কৌমুকে সমর্থন করার যে বিষয়টি, এটি আসলে ডেমোক্রেটদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আপনি মনে করছেন? কিংবা সামনের দিনগুলোতে আমরা অতীতে যেরকম দেখেছি যে এরিক অ্যাডামস ডেমোক্রেট মেয়র হলেও একসময় রিপাবলিকানদের হয়ে কথা বলতে শুরু করেছিল, অ্যান্ড্রু কুমো ডেমোক্রেটের একটা অনেক বড় একজন নেতা এবং একটা বড় একটা ফিগার, সেই ক্ষেত্রে অ্যান্ড্রু কুমো আসলে সামনের দিকে যে আসলে তার আচার আচরণ, তার যে কথাবার্তা কিংবা নীতিমালা, সেখানেও আসলে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে অ্যান্ড্রু কুমো, যে কেয়ার অফ কুমো, অ্যান্ড্রু কুমোর কিন্তু আইডেন্টিটিটা বা তার যে পরিচয়ের যে বিকাশটা, সেটা তিনি যদি কুমোর সন্তান না হতেন তাহলে হতো কিনা সন্দেহ আছে, প্রথমত। আপনি যখন রাজনীতিতে কোনো ভায়া বা কোনো কেয়ার অফ পরিচয়তে আপনি দাঁড়ান, তখন আপনার একটা দুর্বলতা থাকে। কিন্তু পাশাপাশি আপনি যদি দেখেন মামদানিকে, তার কিন্তু কোনো কেয়ার অফ পরিচয় নাই ওই অর্থ যে একজন, তার বাবা একজন হেনতন ছিলেন, নিউ ইয়র্ক সিটির অমুক ছিলেন তমুক ছিলেন, তা না। হি ইজ এ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট গাই, এবং হি ইজ ভেরি মাচ প্র্যাগম্যাটিক গাই, হি ইজ ভেরি মাচ ইয়াং গাই অ্যান্ড ভেরি মাচ আর্টিকুলেট, দ্যাটস নো ডাউট অ্যাবাউট। এখন কুমোকে আপনার ডেমোক্রেটের পার্টির মধ্য থেকে কারা কতটা সমর্থন করবেন, এই ব্যাপারে বিষয়টা হচ্ছে, আপনি যদি দেখেন একটু বিশ্লেষণ করেন গভীরে গিয়ে, ডেমোক্রেট পার্টি এবং রিপাবলিকান পার্টির কিন্তু ক্লাস ক্যারেক্টারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। উভয় কিন্তু তেলে মাথায় তেল দেয়, এবং এই ক্ষেত্রে ডেমোক্রেট পার্টির অনেকে মনে করতে পারে, যেখানে এখানে একটা ধর্ম ব্যাপার আছে, যে আপনার মামদানি হচ্ছেন বাই রিলিজিয়ান, হি ইজ এ মুসলিম, হি ইজ নট এ ক্রিশ্চিয়ান অর হি ইজ নট এ জুইশ, বাট নিউ ইয়র্ক সিটি জুইশ এবং ক্রিশ্চিয়ানদের একটা আধিপত্য আছে। সেই ক্ষেত্রে ডেমোক্রেট অনেকেই হয়তো বা, আই সেড হয়তো বা, আপনার এর থেকে মামদানি থেকে কিছুটা সরে আসতে পারে, এবং সেখানে তারা হয়তো অন্য কোনো ক্যান্ডিডেটকে অল্টারনেটিভ মনে করলেও করতে পারে। মাহমুদ রেজা চৌধুরী, আমি আবারও আসবো আপনার কাছে। মাহমুদ রেজা চৌধুরী, আমি ঠিক এই জায়গাতে আপনার কাছে আসবো, তবে একটি বিরতির সময় হয়ে গেছে, দুজন অতিথি সঙ্গেই থাকবেন। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং মাহমুদ রেজা চৌধুরী, দুজন অতিথি সঙ্গে আছেন। মাহমুদ রেজা চৌধুরী, আপনার বিশ্লেষণ শুনছিলাম বিরতিতে যাবার আগে। আমি যেন কোথায় ভেবেছিলাম ওটা তো মনে করতে পারছি না এই মুহূর্তে আর। তো আমি যেটা মানে মনে করতে পারছি, যতটা বলেছিলাম যে ডেমোক্রেট দলের কেউ কেউ হয়তোবা মামদানির আপনার রিলিজিয়ান ব্যাকগ্রাউন্ড দেখে, ইমিগ্রেট ব্যাকগ্রাউন্ড দেখে, যেহেতু সে খ্রিস্টানও না ইহুদিও না, হয়তোবা তারা রিপাবলিকানদের সুরে কথা বললেও বলতে পারে, এই মুহূর্তে বলা যাচ্ছে। ডিপেন্ড করে রিপাবলিকান সুরে কথা বললে তাদের কতটা নিরাপত্তা থাকবে, তারা কতটা আবার এই নিউ ইয়র্কের নেতা হবার জন্য জনগণের ভোট পেতে পারে। তবে এটা আসার ব্যাপার, যেটা প্রফেসর পাটোয়ারি বলেছেন, যেহেতু আপনার নিউ ইয়র্ক একটা ডেমোক্রেটিক স্টেট, এবং এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যত বেশি বিষ ছড়াবে তত বেশি সেটা সুবাস হয়ে যাবে। তো বিষ ছড়াতেই থাকবে। এটা শুধু এখন, এটা আপনি হয়তো জানেন যে শুধু যে ডোনাল্ড ট্রাম্প একা ছড়াচ্ছেন তা না, তার ছেলে যিনি আগামীতে প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখছেন বা কথা করছেন, তিনিও কিন্তু একাগারে এই আপনার মামদানির বিরুদ্ধে পলিটিক্যাল রেটরিক যা যা আছে সবই ব্যবহার করবে। কিন্তু বাস্তবতা একটা কথা থাকে যে ডেমোক্রেটরা সবসময় নিউ ইয়র্কে বিজয়ী হয়ে আসছে, সিনেটে বলেন, কংগ্রেসে বলেন, মেয়র পদে বলেন। আগামীতেও আশা করা যাচ্ছে যে আপনার মামদানি বিজয়ী হবেন, এবং যেটা প্রফেসর পাটোয়ারির সাথে আমি একমত পোষণ করি, যদি উনি বিজয়ী নাও হন, তবে মনে রাখতে হবে
মামদানির বয়স মাত্র 33 বছর। অতএব সামনের অনেক সম্ভাবনা তার জন্য অপেক্ষা করছে, তার জন্য লুকিয়ে আছে, যদি তিনি না ব্যক্তিগতভাবে সরে না যান এই যুদ্ধ থেকে। মনে হয় না উনি সরবে। বা আমি ব্যক্তিগতভাবে, প্রফেসর পাটোয়ারি বলেন নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি মামদানির পক্ষে, এবং মামদানির জয় হোক, এবং মামদানির বিজয় নিউ ইয়র্কে সুবাতাস বয়ে আনুক নিউ ইয়র্ক প্রতিটা অভিবাসীর মনে। তাদের চিন্তায় তারা এখন যে আশঙ্কার মধ্যে আছেন রিপাবলিকানদের অত্যাচারে এবং তাদের নানান ধরনের নীতি কারণে, সেগুলো মামদানি এসে কিছুটা মুক্তি দিক এই নিউ ইয়র্কবাসীকে। এটা প্রত্যাশা থাকলো, এটা প্রার্থনা থাকলো, এটা শুভ ইচ্ছা থাকলো। ধন্যবাদ। জি, আমি আসলে বলতে চাই না, বাট আমি এখন বলি, কারণ আমি এটা তো আর লুকানো যাবে না, বিকজ আই স্পিক ইন ডিফারেন্ট প্লেস, রাইট? তার সমর্থনে, রাইট? অফকোর্স this is a young man who else you can support, very good for people, and those who we are fortunate. Some people are talking about the poor of the poorest people. আমাদের একটা দায়িত্ব আছে ভাই, আমরা যে এই যে রিচ আর পুয়ারের যে গ্যাপটা হচ্ছে এখানে, আমেরিকা ইজ সো পাওয়ারফুল, এই গ্যাপটা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর ভবিষ্যতে। আমেরিকা ইজ সো পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, নোবডি ক্যান টাচ ইট, অনলি ইন্টারনাল chaos and confusion can do. That chaos can be created because of the wide gap between richest and the poor. আমার মনে হয় আমাদের রিচেস্ট বন্ধু যারা আছে তাদের এই জিনিসটা চিন্তা করে এই জিনিসগুলো একটা কিছুতে কম্প্রোমাইজে আসা উচিত, রাইট? আপনি $1 বিলিয়ন আছে, আপনার $1 বিলিয়ন বানান, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কিন্তু নিচের দিকে যারা পড়ে আছে তাদেরকে একটু হেল্প করেন ভাই, এটা তো আপনার সোশ্যাল দায়িত্ব, তাই না? এটা আপনি এই জিনিসগুলা আমি বলতে চাচ্ছি আর কি। তবে ডেমোক্র্যাটদের জন্য এবার যদি প্রকাশ্যে সে ডেমোক্রেটিক পার্টি নমিনি, রাইট, কেউ প্রকাশ্যে চাকসুমার থেকে শুরু করে আদার্স কেউ প্রকাশ্যে এসে তার বিরুদ্ধে চাইতে পারবে না, পার্টির বিরুদ্ধে যেতে পারে না। আপনি ভোট দিতে পারেন বিরুদ্ধে, কিন্তু পার্টির বিরুদ্ধে এইভাবে যাওয়া, তাহলে তাদের রাজনীতিক একটা সুইসাইড, যে সেই রাজনৈতিক সুইসাইডের জন্য তারা এটা করবেন। এবং তারা মনে করে কি, এখন রিপাবলিকানরা ডিভাইড করার চেষ্টা করতেছে ডেমোক্রেটদের মধ্যে, লেফট উইং ডেমোক্রেট and central democratদের মধ্যে, রাইট? এগুলো হলো ডিভাইড এন্ড রুল কাইন্ড অফ থিং, রাইট? আই থিঙ্ক ইট শুড নট এক্সিস্ট এট অল। এবং আমি মনে করি যে এই জিনিসগুলো, এই যে নিউ ইয়র্ক সিটিতে কত লোক রিচ আছে, অনেক লোক রিচ, বেশি লোক রিচ বিলিয়নিয়ার, বাট গরিবের সংখ্যা অনেক আছে। ইটস ভেরি হার্ড টু লিভ হিয়ার অলসো ফর পুয়ার পিপল, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ, রেন্ট থেকে শুরু করে। ওদেরকে যদি আপনি একটা ব্রিদিং স্পেস না দেন, তাহলে আপনার কাজগুলো চলবে কে, আপনার ইঞ্জিনগুলো চালাবে কে? এই জিনিসগুলো আপনার রাজনীতির খাতিরে আপনি ডাউনগ্রেড করলে তো হবে না, আপনাকে এদেরকে নিয়েই কাজ করতে হবে। এরাই মেজরিটি লোক, ট্যাক্স হয়তো এরা মেজরিটি দেয় না, কিন্তু এরাই আপনার ইঞ্জিনটা চালায়, এরা ড্রাইভ করে। এই জিনিসটা আর কি আমাকে একটু ইমপ্রেস করে, আমি বলতে চাই আর কি, এই জিনিসগুলো হওয়া উচিত, রাইট? এই জিনিসগুলো হওয়া উচিত, এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি মনে করি আর কি। এবং ডেমোক্রেটরা যদি এইভাবে ইয়ে করে, তাহলে দেখা যাক আস্তে আস্তে সবাই হয়তো আসবে। ক্যাথি হোকল মনে হয় সাপোর্ট করছে, যদিও সে অ্যান্ড্রু কুমার গভর্নমেন্ট এসেছিল, রাইট? বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু নট টু সাপোর্ট এ ডেমোক্রেটিক নমিনি rather than supporting other people. It will be suicidal. ভাই একদিন, এই দিন তো শেষ দিন না, আরো অনেক দিন আছে। কি যেন বাংলা একটা কথা আছে না, এটা তো শেষ ইলেকশন না, ইলেকশন তো আরো আসবে। আর মামদানি ওয়াজ এবল টু হ্যাভ এ কোয়ালিশন, young Jewish voter, young everybody. He has a coalition, right? He got a coalition. So I think প্রফেসর ডক্টর মহাশনী পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি। খুব ছোট্ট করে একটু আন্তর্জাতিক প্রসঙ্গ আলোচনায় আনতে চাই, বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবো। মাহমুদ রেজা চৌধুরী, দেশটিতে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যেই পরিমাণ সংঘর্ষ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেনাবাহিনীকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হয়েছে। মানে 1 বছর তো হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই 1 বছরে তারা নানান রকম চড়াই উতরাই, নানান রকম সংঘর্ষ, নানান রকম বিক্ষোভের অভিজ্ঞতা তাদের হয়েছে, নানান রকম মবক্রেসির অভিজ্ঞতা হয়েছে। তারপরেও আসলে এইরকম একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের, এই ব্যর্থতা আসলে কতটুকু গ্রহণযোগ্য?
খুব সুন্দর কথা বলছেন। আমি মনে করি আমাকে যদি আরো কিছু সময় দেওয়া হতো তাহলে বিষয়টা বলা যেত। তবে আমি মনে করি বাংলাদেশ ইজ ইন ক্রাইসিস, ইজ ইন ক্যান্সার ইন এভরি রেসপেক্ট। যে ক্যান্সার আমরা প্রায় 50-52 বছর ধরে আমরা বহন করে আসছি দেহে, মাথায়, মস্তিষ্কে, চিন্তায়, সেই ক্যান্সারটা আপনি ওই 1 বছর 2 বছর 5 বছরে সংস্কার হবে বা পরিবর্তন হবে আশা করাটাও। পাশাপাশি আমি বলবো এই যে যেটা হলো আপনার ফরিদপুরের গোপালগঞ্জে, সেটার জন্য সরকার, সেটার জন্য এনসিপি, সেটার জন্য স্থানীয় প্রশাসন, সেটার জন্য স্থানীয় জনসাধারণ উভয় সমানভাবে রেসপন্স, কেউ কারো চাইতে কম। এতটুকু বলার। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু মহাশূন্য পাটোয়ারি আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে প্রশাসন আমরা ইদানিং দেখতে পাচ্ছি খুব নীরব ভূমিকা পালন করছে, মানে প্রশাসনের লোকজন মনে হয় অপেক্ষা করছে যে আসলে কোন দল ক্ষমতায় আসে সেই দলের হয়ে কাজ করবে। অতীতে আমরা দেখেছি যখন যেই দল ক্ষমতায় থাকে প্রশাসন তখন সেই দলের হয়ে কাজ করে। এই যে মন মানসিকতা, এটার তো পরিবর্তন করা যাচ্ছে না। তাহলে আসলে সংস্কারটা আসলে কিভাবে হবে, কিভাবে সম্ভব হবে, কিংবা এইরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতিও আসলে তো প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কায় থেকে যাচ্ছে। আপনি এক্স্যাক্টলি বলেছেন যে প্রশাসন তারা কোন দল ক্ষমতায় আসবে, কোন দিকে এখন যাবে এ নিয়ে তারা হ্যাসিটেন্ট আছে। এটা আপনি ঠিকই বলেছেন। সরকারের আমি আরেকটা জিনিস বলবো, এই যে ঘটনাগুলো ঘটলো, আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে এনসিপি যেটা আর কি। আপনার জানেন যে 2024 সালের 5ই আগস্টের পর একমাত্র একটা জায়গায় কয়েকদিন বিক্ষোভ হয়েছে, সেটা হলো গোপালগঞ্জে। আওয়ামী লীগ, সাধারণ মানুষ, জনগণ সাপোর্টে বিক্ষোভ হয়েছে। তার মানে ওটা একটা স্ট্রং জায়গা। সেখানে ইয়েস আপনার রাজনৈতিক দল হিসাবে, নতুন দল হিসেবে আপনারা ওখানে যাবেন, যান, ভালো কথা। কিন্তু মাস্ট টু গোপালগঞ্জ, এটা ইন্টিমিডেটিং টার্ম। তার মানে আপনি গোপালগঞ্জ দখল করতে যাবেন, এটা হলো অন্যদের একটা ঘাঁটি যাবে। 1 2 নম্বর হলো ওখানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ছড়ে আসছে, যে বলছে যে আমরা গোপালগঞ্জ সব দখল করব, তার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বাড়ি দরজা ভাঙা হয়েছে সেইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের কবর আমরা ভাঙবো। এই যে সোশ্যাল মিডিয়া আজকাল তো ভেরি স্ট্রং, কাগজে না আসুক, এই জিনিসগুলো নিয়ে লোকজন কিন্তু উত্তপ্ত হয়েছিল আগে থেকে। এখন এনসিপি কেন এই ভূমিকাটা নিল? অনেকের মতে এনসিপি চাচ্ছে না ইলেকশনটা, বলছে যে সংস্কার হোক, বিচার হোক, তারপরে রাইট ওরা ইলেকশন চাচ্ছে। এটা কি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ঘটনা ঘটিয়ে পিছিয়ে দেওয়ার জন্য একটা উদ্দেশ্য নাকি? এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এবং যেই পার্টি এখন যারা, আই হ্যাভ অল রেসপেক্ট প্রফেসর ইউনুসের, হ্যাপেন টু মেট হিম ওয়ান্স হোয়েন হি কেম হিয়ার লং টাইম আগো, ভেরি রেসপেক্ট। এটা আমার মনে হয় প্রশাসনের সাথে এই যে এনসিপি পার্টির একটা সফট কর্নার আছে। এটার কোনো আছে কিনা ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য বা কিছু, এটা জানাটা খুবই ডিফিকাল্ট। আর আমি এখন মনে করি, আমি যতদিন যাচ্ছি আমি মনে করি আসলে আপনার যদি ওটাকে রিভলিউশন মনে করেন, উই শুড হ্যাভ এ রিভলিউশনারি গভর্নমেন্ট, সো দ্যাট ইউ ডোন্ট নিড টু গো টু অল দিস পিপল ফর সংস্কার। সংস্কার 50 বছর এরা করে নাই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি 3টা দল ছিল, কেউ সংস্কার করে নাই। এরা সংস্কার করবে না। এখন যতটুকু করে নেওয়া যায়, সংস্কার না হলে যে লাউ সেই করি বাংলাদেশে, তবে হোপফুলি কিছুটা হলে অগ্রসর হবে বলে আমি মনে করি। এটা আমার বক্তৃতা, আপনাদের সময়ও বেশি নাই, আর পলিটিক্যাল নিয়ে বেশি আলোচনা করতে চাই না বাংলাদেশের রাজনীতি নিয়ে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, রাজনীতির সদস্য। তবে এটা দেখে আমার মনে হয় দেশটা একটু স্থিতিশীলতা আসুক ভাই, দেশটা একটু উন্নতি হোক, ওই দেশে আমাদের জন্ম, ওই দেশে বেড়ে ওঠা, এটা আমরা সবাই চাই। এটা একটু আপনার মব হচ্ছে, বিচার হচ্ছে যাই, এটা কি একটা মগের মূল্য নাকি রে ভাই? হ্যাঁ, একটা সরকার আছে, একটা জনগণ আছে, এই আছে সেই আছে, এই জিনিসগুলো আমাদেরকে বিচলিত করে আর কি। আশা করি শীঘ্রই একটা কিছু হবে, নির্বাচন হোক, যাই হোক, একটা জাতীয় সরকার আসবে, গভর্নমেন্ট আসে বা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, দেশের একটা ভালো কিছু হবে, এই আশা আমরা করি। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, মাহমুদ রেজা চৌধুরী, দুজনকে ধন্যবাদ আজকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।